বন্ধুরা, ইরান এবার যে জিনিসটা করেছে আমার মনে হয় এটা মোটেও ভারত সরকার অতটা পছন্দ করবে না। কেন করবে না তার কারণ তো আমি পরে বলছি। প্রথমে আমি আপনাদেরকে ওই নিউজ আর্টিকেলটা দেখিয়ে দিই, কি লেখা আছে একবার পড়ুন। পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড জার্মানি, ইরান লঞ্চেস 83rd ওয়েভ অফ স্ট্রাইক অন ইসরায়েল, থ্যাংক ইউ রিটেন অন মিসাইল। আমি প্রথমে এবার ছবিটা দেখিয়ে দিই, যেখানে দেখা যাচ্ছে যে লেখা আছে এখানে যে থ্যাংক ইউ জার্মান পিপল, থ্যাংক ইউ পিপল অফ ইন্ডিয়া। মানে ইরান থেকে যে মিসাইলগুলো তারা বিভিন্ন কান্ট্রিতে তারা পাঠাচ্ছে, লঞ্চ করছে, সেখানে কিন্তু এবার থ্যাংক ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ জার্মানি, এইসব ওয়ার্ড লিখতে শুরু করে দিয়েছে। এবার কেন লিখছে এর কারণ তো আমি অবশ্যই বলবো, কিন্তু যেটা প্রবলেম কথা হচ্ছে যে এই যে মিসাইলের ওপর কোনো একটা দেশের নাম লিখে তার পাশে থ্যাংক ইউ লিখে দেওয়া হচ্ছে, এর থেকে তো ক্লিয়ার আমরা বুঝতে পারছি যে ইরান ভারতবর্ষ, জার্মানি এদেরকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু ভারত সরকার কিন্তু কোনোদিনও এই জিনিসটাকে সাপোর্ট করতে পারে না, আর করবেও না। আর এখানে শুধুমাত্র কিন্তু ভারত বা জার্মান লোকদের এরা থ্যাংক ইউ পাঠায়নি, এর সাথে তারা পাকিস্তান, আবার স্পেন, একবার এখানেও একবার পড়ুন, থ্যাংক ইউ পিপল অফ পাকিস্তান, থ্যাংক ইউ পিপল অফ স্পেন, এই দুটো দেশেরও নাম তারা মিশালে লিখছে এবং তাদেরকেও তারা ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু এই যে আমি আর্টিকেলটা পড়ছি, এই পড়ার সময় যে 83rd ওয়েভ মানে বুঝতে পারছেন এর মানেটা কি? এর মানে হচ্ছে ইরান যে মানে আজকে কিন্তু 28 তারিখ, ঠিক 1 মাস আগেই এই যুদ্ধটা শুরু হয়েছিল। তো তারা বিভিন্ন ধাপে ধাপে ফায়ার লঞ্চ করছিল, মানে মিসাইল লঞ্চ করছিল। এবার প্রত্যেকটা ধাপ ধাপ কাউন্ট করতে করতে এখন যে 83rd মানে 83তম যে তারা ওয়েবে তারা মিসাইলটা সেন্ড করে, সেখানে তারা ভারতবর্ষ, পাকিস্তান, জার্মানি, স্পেনের এদের নাম লিখতে শুরু করে দেয়। আমরা কিন্তু এর থেকে এটাও বুঝতে পারছি যে এই যুদ্ধটা এত বেশি বড় হয়ে গেছে যে তাদেরকে কতগুলো ধাপে ধাপে কিন্তু মিসাইল পাঠাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে, যেখানে আমেরিকার বেস ক্যাম্প আছে সেগুলোকে ধ্বংস করার জন্য। নিউজ রিপোর্টে কিন্তু আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। জানা যাচ্ছে যে ইরানের ড্রোনের দ্বারা একটা জায়গা আছে কুয়েতের বুরিয়ান, এই একটা আইল্যান্ড আছে ওখানে, তো সেখানে যে আমেরিকার মারিন ছিল তারা পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে গেছে। এবার এটা কতটা ঠিক কি সত্যি সেটা তো আমরা যাচাই করতে পারবো না, আমরা শুধু বলতেই পারবো। এবার যদি এটা সত্যিকারের হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে এটার এগেনস্টে কিন্তু যে আমেরিকার সরকার তারা কিন্তু আরও বেশি কড়া স্টেপ নেবে। আর শুধু এখানে শেষ নয়, এর সাথে আমি আরও একটা আপনাদেরকে নিউজ আর্টিকেল দেখাই, যেখানে লেখা আছে যে এখনো পর্যন্ত কিন্তু আমেরিকার প্রায় 13খানা বেস ইনহ্যাবিটেবল হয়ে গেছে। মানে এই যে আমেরিকার যে বেস এই জায়গাগুলোতে আছে, গালফ কান্ট্রির মধ্যে যেখানে যেখানে আছে, ইরানের পাশে, এই যে কুয়েত বলুন, ইরাক বলুন, সৌদি আরবে বলুন, এই যে 1 মাস ধরে ইরান কন্টিনিউ বোম করে যাচ্ছে, এর ফলে কিন্তু আমেরিকার বেসগুলোর অবস্থা এতটাই করুণ হয়ে গেছে যে ওখানে আর আদার্স কোনো সোলজার বা কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটি তারা করতেই পারবে না। কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ইরান যে এই অ্যাটাক এদের ওপর চালাচ্ছে, ডাইরেক্ট ক্ষতি কিন্তু সে দেশগুলোর হচ্ছে। হ্যাঁ, আমেরিকারও হয়তো বিভিন্ন ফিনান্সিয়ালের দিক থেকে বলুন বা সোলজারের দিক থেকে বলুন, তাদেরও ক্ষতি হচ্ছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু ক্ষতি হচ্ছে ওই দেশগুলোতে যারা থাকে, যারা সিভিলিয়ান, তাদের বেশি মানে কষ্টও হচ্ছে এবং তাদেরও জীবনযাপন কিন্তু দিন বা দিন যত যাচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে বলি যে ইরান এই মিসাইলগুলোর ওপর থ্যাংক ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ জার্মান, স্পেন, পাকিস্তান কেন বলছে। প্রথমত আমি বলি, যদি ইন্ডিয়ার ক্ষেত্রে থেকে যদি আমি মানে ইন্ডিয়ার দিক থেকে যদি আমি বলি, আপনারা অলরেডি জানেন ইরানের মানে প্রতি ডাইরেক্ট যদি এদের যুদ্ধ চলছে, ডাইরেক্ট সাপোর্ট ভারতবর্ষ না করে থাকলেও ভারতবর্ষ কিন্তু মেডিকেল এড পাঠাচ্ছে ইরানে। তার সাথে তাদের যে সুপ্রিম লিডার মারা গেছিল, মারা যাওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু শোক প্রকাশ ভারতবর্ষ করেছিল। তার ওপর ইরানের যে ওয়ারশিপ, সেটা কিন্তু অলরেডি ভারতবর্ষ বাঁচিয়েছে। এইসব কারণের জন্য ইরান ভারতবর্ষকে থ্যাংক ইউ জানাচ্ছে।
কিন্তু এই যে থ্যাংক ইউ জানানোর যে ওরা পদ্ধতিটা অবলম্বন করছে, এটা কিন্তু মোটেও ভারত সরকার পছন্দ করবে না। আমি কেন বলছি বলুন তো? এইভাবে লেখা মানে কিন্তু তারা ভাবছে যে ভারত সরকার হয়তো ইরানকে পুরোপুরি সাপোর্ট করছে। না, ভারত সরকার কিন্তু কোনোদিনও ইরানকে পুরোপুরি সাপোর্ট করেনি, করবেও না। ভারত সরকার কাকে সাপোর্ট করছে তাহলে? ভারত সরকার কিন্তু আবার আমেরিকাকেও সাপোর্ট করছে না। শুধুমাত্র ভারত পিসকে সাপোর্ট করছে। বরাবরই আমাদের তরফ থেকে বলা হয়ে এসেছে যে এই যুদ্ধটা যত তাড়াতাড়ি শেষ হবে, ততই তাড়াতাড়ি সাধারণ জনগণের ভালো হবে। এবার আমি বলি যে জার্মান পিপল কেন লিখেছে? জার্মানির ক্ষেত্রে যদি আমি বলি, জার্মানের তরফ থেকেও বলা হচ্ছে যে এই যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু কোনোদিনও আমেরিকা লাভ অর্জন করতে পারবে না এবং এই যুদ্ধটা পুরোপুরি ইললিগ্যাল। এই কথাটা কিন্তু ২ দেশই বলছে, এটা জার্মানও বলছে আর স্পেনও বলছে। কিন্তু পাকিস্তানের নাম যে তারা লিখেছে, এখানে কিন্তু তারা ফেঁসে গেছে। মানে পাকিস্তানকে কিন্তু এবার এর উত্তর ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। আমরা ভালো মতোই জানি যে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের এই যে কারেন্ট সম্পর্কটা কেমন, এবার তারা যখন দেখতে পারবে যে ইরান পাকিস্তানের পিপলকে বলছে থ্যাংক ইউ, তখন কিন্তু মোটেও এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগবে না। কিন্তু এর পেছনে যে কারণটা আমি সেটা বলে দিই। যে কারণের জন্য ইরান থ্যাংক ইউ বলেছে। আসলে যখন ইরান সৌদি আরবের ওপর এই যে এত খতরনাক যে অ্যাটাক করেছে, এর ফলে কিন্তু সৌদি আরবিয়া আর পাকিস্তানের একটা ডিফেন্স প্যাক্ট ছিল, যেটার অনুযায়ী যদি ২ দেশের মধ্যে কোনো একটা দেশেও যদি আদার্স কেউ অ্যাটাক করে, তাহলে ডাইরেক্ট ২ দেশের মধ্যেই অ্যাটাক করা হবে বলে এটা ধরা হবে। মানে যেহেতু ইরান সৌদি আরবের ওপর মিসাইল স্ট্রাইক করেছে, তাহলে তাদের ডিফেন্স প্যাক অনুযায়ী পাকিস্তানও এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং পাকিস্তানকেও ইরানের ওপর স্ট্রাইক করা দরকার। এবার পাকিস্তানের কাছে কিন্তু যথেষ্ট অ্যাডভান্স যে প্লেন আছে, যে ফাইটার জেট আছে, সেটা কিন্তু যদি ইরানের ওপর চলে যায় এবং সেখানেও যদি মিসাইল স্ট্রাইক করতে শুরু করে দেয়, সেটা কিন্তু ইরানের পক্ষে মোটেও একটা ভালো জিনিস হবে না। আর সেই জন্যেই ইরান পাকিস্তানের মানুষদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে। আচ্ছা, এর সাথে কিন্তু বন্ধুরা আমি আরেকটা নিউজ আর্টিকেল আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু এই ওয়ার রিলেটেড না। এটা আরও আমি বলবো ভারতবর্ষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খবর। কেননা নেপালে আমরা অলরেডি জানি জাস্ট ইলেকশন হলো আর নতুন একটা এখন পিএম এসছেন, যে কিন্তু একদম ইয়াংগেস্ট পিএম বলা হচ্ছে। তার বয়স ৩৫ বছর, ৩৫ কি ৩৪ বছর। তো এই পিএমটা আসার পরে কিন্তু এর আগে যে ছিলেন, মানে যে আগের গভর্নমেন্টের যে পিএম ছিলেন, তাকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে নিউজ আর্টিকেলটি একটুখানি দেখিয়ে দিই। এখানে কি লেখা আছে? নেপাল এক্স পিএম কেপি শর্মা ওলি arrested over Gen Z protest day after Belensa took oath. ইনি কিন্তু অলরেডি ফরমার পিএম ছিল নেপালের। কিন্তু এনাকে শুধুমাত্র কিন্তু অ্যারেস্ট করা হয়নি, এনার সাথে যে হোম মিনিস্টার, ফরমার যে হোম মিনিস্টার রমেশ লাকহাক, এনাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবার কেন অ্যারেস্ট করা হয়েছে? আগের বছর আপনাদের হয়তো মনে আছে যে নেপালে কিন্তু ভয়ঙ্কর জেনজি একটা প্রোটেস্ট হয়েছিল এবং জেনজি প্রোটেস্টের সময় এই যে তখনকার যে কারেন্ট সরকার ছিল, তারা কিন্তু মোটেও সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারেনি। উল্টে তারা অ্যাগ্রেসিভ মিলিটারি অ্যাকশন নিয়ে নিয়েছিল, যার ফলে কিন্তু যারা প্যারামিলিটারি ছিল তারা রাস্তায় নামে এবং জেনজি যারা প্রোটেস্ট করছিল তাদেরকে কিন্তু মারে এবং এর ফলে কিন্তু অনেকজন জেনজি প্রোটেস্টার মারাও যায়, যার ফলে এই যে প্রোটেস্ট চলছিল সেটা কিন্তু আরও বেশি ভায়োলেন্ট হয়ে যায় এবং পরবর্তীকালে তো আপনারা দেখতে পান যে পুরো সরকারই পড়ে যায়। এবার এখানে কিন্তু শুধুমাত্র শেষ নয়, আমাদের জানতে হবে যে জেএনজি প্রোটেস্টটা চালু কেন হয়েছিল। যেটা আমি জানতে পারি সোর্স থেকে, সেটা হচ্ছে যে এই যে কেপি ওলি শর্মা, এদের ওপর কিন্তু করাপশনের একটা বড় প্রভাব ছিল। মানে পুরো নেপাল সরকার যেটা আগের ছিল, সেটা কিন্তু করাপশন নিয়ে ভীষণভাবে মানে
ভুক্তভোগী ছিল। যার ফলে সেখানকার যে ইয়াং জেনারেশনের যারা ছেলেমেয়েরা ছিল, তারা ঠিকমতো চান্স পাচ্ছিল না নতুন জবের জন্য। আর এটা যখন দিনের পর দিন কন্টিনিউ হতে থাকে এবং যখন কোনো সলিউশন আসে না, তখনই এই জিনিসটা আরও বেশি ভায়োলেন্ট হয়। তার ওপর আরও যেটা বেশি প্রভাব এখানে ফেলেছিল, যে সোশ্যাল মিডিয়া কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার ফলে পুরো যে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, যেটা বহু দিন ধরে তারা পুষে রেখেছিল, সেটা আর তারা ধরে রাখতে পারে না এবং প্রোটেস্টে নামে এবং তারপরই কেপি ওলির যে সে সময়কার যে সরকার ছিল সেটা পড়ে যায়। এবার এনার ওপর অ্যালিগেশন লাগানো হচ্ছে প্রথমত এই করাপশনের কথা, দ্বিতীয়ত হচ্ছে যে ওই সময় যে প্রোটেস্ট চলছিল, সে প্রোটেস্টটাকে তারা ঠিকমতো হ্যান্ডেলই করতে পারেনি। প্রোটেস্ট প্রথমত যে হ্যান্ডেল তারা করবে, অনেক পরে তারা অ্যাকশন নেয় এবং যখন তারা অ্যাকশন নিতে শুরু করে তখন সেটা এতটাই কড়া অ্যাকশন নেয় যে সাধারণ মানুষ সেটা আর মানে তাতে নরম না হয়ে, মানে তাতে প্রোটেস্টটাকে বন্ধ না করে আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায়। আর এইসব কারণের জন্যই কেপি ওলি এবং তার যে ফর্মার হোম মিনিস্টার ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, এবার যে কারেন্ট পিএম নেপালের, তার ব্যাপারে আমি কিছু কথা বলে দিই। যার নাম হচ্ছে বলেন সাহা। সে কিন্তু অলরেডি ফর্মার একজন র্যাপার ছিলেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং 2022 থেকে 26 পর্যন্ত কিন্তু তিনি মেয়র অফ কাঠমান্ডু ছিলেন। এবার পরবর্তীকালে যখন এই জেনজি প্রোটেস্ট হন, তখনই তিনি যে আরএসপি আছে, যেটা নেপালে কিন্তু খুব বেশি একটা পুরোনো পার্টি নয়, 5 বছর পুরোনো পার্টি, যার নাম হচ্ছে আরএসপির ফুল ফর্মটা হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এবং বলা হচ্ছে যে এই যে ইলেকশন হলো সেখানে কিন্তু ম্যাসিভ ভোটের সাথে কিন্তু বলেন্সা জেতেন। এবং যেহেতু এই যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে এবং তাদেরকে যারা জিতিয়েছে তাদের মধ্যে একটা অলরেডি আশা আছে যে এই যে কেপি ওলির ওপর পুরোপুরি অ্যাকশন নেওয়া হবে এবং সেটা তিনি এখন দেখাচ্ছেন না। এবার যেটা প্রবলেম হচ্ছে যে কেপি ওলির সাথে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক লাস্ট 5 বছর মোটেও ভালো ছিল না। বিভিন্ন টাইমে কিন্তু তারা, মানে নেপাল সরকার কেপি ওলির ভারতের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যার ফলে ভারতবর্ষের সাথে নেপালের সম্পর্ক আগে যতটা ভালো ছিল সেটা কিন্তু গত 5 বছরে অনেকটাই হ্যাম্পার হয়ে গেছিল। এবার দেখি বালেন্সার সাথে সম্পর্ক কেমন এগায়। যদি ভালো এগায় তাহলে তো অবশ্যই ভালো কথা। এবার সময়ে যত এগোবে আমরা তত জানতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজ আমি মূলত দুখানা খুবই ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল খবর নিয়ে আপনাদের সাথে পুরোপুরিভাবে অ্যানালাইজ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।